সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো আজকে আমি তোমাদের প্রথম অনলাইন ক্লাসের প্রথম ক্লাসটা নিয়ে হাজির হয়েছি। গত ক্লাসেই তোমাদের রুটিন দিয়ে দিছি যে আজকে কি কি টপিকস নিয়ে পড়ানো হবে। দেখো বর্তমান ইলেকট্রিসিটির যে অবস্থা, তাতে রেকর্ডিং ক্লাসের অপশন আমি বিকল্প দেখছি না। এতে তোমাদের রেকর্ডিং কোয়ালিটি ভালো হবে, সাউন্ড কোয়ালিটি ভালো হবে। আদারওয়াইজ তোমাদের যার যার সমস্যা আমরা চেষ্টা করব তোমাদের লাইভ ক্লাস দিয়ে সলভ করে দেবো। তো আজকে আমাদের ফার্স্ট ক্লাসে কি কি টপিকস থাকছে একটাবার খেয়াল রেখো। আজকে ফার্স্ট ক্লাসে তোমাদের টপিকস থাকছে বেসিক কনসেপ্ট, থাকছে গ্লোবাল ভিলেজ, ভিআর, এআই, রোবোটিক্স, কালচারারি। অবশ্যই এই প্রত্যেকটা নোট আমি পিডিএফ অথবা এই রেকর্ডটা আমি তো দিয়েই দিচ্ছি, পিডিএফ নোটটাও তুমি পাবা, আবার ফার্স্ট চ্যাপ্টারের নোটটাও তোমার হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দিব। ওকে, তো এখন দেখো আজকের প্রথম টপিকস হচ্ছে আমাদের গ্লোবাল ভিলেজ। দেখো তুমি ভালো করে জানো আইসিটির প্রথম অধ্যায়, আসলে প্রথম অধ্যায়টার নাম কি? প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বিশ্ব ও বাংলাদেশের প্রেক্ষিতে আইসিটি। এই অধ্যায় থেকে তুমি 14 মার্ক পাবা, তার মধ্যে 10 মার্ক সিকিউ পাবা। তার মধ্যে আমি মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকস গুলো সেগুলো আমি তোমাদের সামনে রিপ্রেজেন্ট করতেছি। ওকে, তো প্রথম টপিকসটা হচ্ছে বিশ্বগাম। তো বিশ্বগামকে আমরা বলি গ্লোবাল ভিলেজ। তো এখানে বেশি আহামরি কঠিন কিছু না, তুমি সিম্পল ভাবে নাও। গ্লোবাল মানে বিশ্ব, আর ভিলেজ মানে কি বলো তো বাবা? ভিলেজ মানে গ্রাম, ভিলেজ মানে গ্রাম। ওকে, তো গ্লোবাল ভিলেজ মানে কি? বিশ্ব গ্রাম। তো এখন বিশ্বটা গ্রাম কেমনে হয় তোমরা একটাবার ফিল করো। আগে যখন দেখো গ্রামাঞ্চলে, এখনো গ্রামাঞ্চলে যে কোনো মানুষ মারা গেলে অথবা যে কোনো একটা খবর খুব নিমিষেই উইদাউট ইন্টারনেট ছাড়া একে অপরের কাছে পৌঁছে যায়। তেমনি বিশ্বগ্রাম জিনিসটা দেখো আজ থেকে 1962 সালে, তার মানে প্রায় অনেক বছর আগে মার্শাল ম্যাকলুহান তিনি কিন্তু এই কথাটা বলেছিলেন। তার মানে বলেছিলেন যে বিশ্বটা একটা পর্যায়ে গ্রামে পরিণত হবে, কিসের মাধ্যমে? প্রযুক্তির মাধ্যমে। এই কথাটা তিনি সুন্দরভাবে বলছিলেন। তো তারই ফলস্বরূপ আজকে কিন্তু আমরা বিশ্বগ্রামে বাস করছি। তো বিশ্বগ্রামকে আমি যে সংখ্যাটা দিচ্ছি তার থেকে একটু ইজি ওয়েতে বলি, বিশ্বগ্রাম হচ্ছে এমন একটা প্রযুক্তি নির্ভর পরিবেশ যেখানে তুমি ইন্টারনেটের মাধ্যমে দূর দূরান্ত বাস করেও কাছাকাছি থাকার সুযোগ সুবিধা পেয়ে থাকবা। ওকে, তো এখন দেখো আমরা এটা অনেক বোর্ডে আসছে, তোমরা নিজেরাও জানো। দেখো এখানে কতগুলো বোর্ডে আসছে, যশোর বোর্ড, দিনাজপুর বোর্ড, বরিশাল বোর্ড, এগুলো আসছে। ওকে, তো আমরা গ্লোবাল ভিলেজের হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি নির্ভর এমন একটা পরিবেশ যেখানে দূরবর্তী স্থানে অবস্থান করেও পৃথিবীর সকল মানুষের একটি একক সমাজে বাস করার সুবিধা পায়, একে অপরকে সেবা প্রদান করে। ওকে, এখান থেকে কয়েকটা প্রশ্ন আসবে। প্রথম প্রশ্ন আসবে, বিশ্বগ্রামের প্রবর্তকটাকে? বিশ্বগ্রামের প্রবর্তক হচ্ছে মার্শাল ম্যাকলুহান। তিনি সর্বপ্রথম কত সালে বিশ্বগ্রাম শব্দটি, বিশ্বগ্রাম কথাটি উল্লেখ করছেন এবং কোন গ্রন্থে? তো এখন বিশ্বগ্রাম এখানে মনে রাখবা এই 1962 সাল, এই 1962 সালে তার প্রথম প্রকাশিত গ্রন্থ ছিল দ্য গুটেনবার্গ গ্যালাক্সি। তার অনুচ্ছেদটা ছিল দ্য মেকিং অফ টাইপোগ্রাফিক ম্যান। এতদিনে এরকম ইন্টারনাল কোশ্চিন করে নাই। তো এবার একটু শিওর রাখো, যদি প্রশ্ন আসে গুটেনবার্গ গ্যালাক্সিতে কোন অনুচ্ছেদে বলা হয়েছে, তখন তুমি বলবা দ্য মেকিং অফ টাইপোগ্রাফিক ম্যান। ওকে, এরপরে 1964 সালে তার আরেকটি প্রকাশিত গ্রন্থে তিনি বলছেন, গ্রন্থের নামটা ছিল আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া। তার আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া দ্য এক্সটেনশনস অফ ম্যানতে তিনি সুন্দরভাবে গ্লোবাল ভিলেজের ধারণা দেন। ওকে, তো গ্লোবাল ভিলেজ, আসলে গ্লোবাল ভিলেজ টোটালি ডিপেন্ড করছে কিসের উপরে? ইন্টারনেটের উপরে। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় সুবিধা কি, গ্লোবাল ভিলেজের সুবিধা কি, তাহলে তুমি ইজিলি ভাবে ইন্টারনেটের সুবিধা যা যা বলবা তাই বলবা। তুমি যদি বলো গ্লোবাল ভিলেজের অসুবিধা কি, তাহলে ইন্টারনেটের অসুবিধা যা যা তাই। আচ্ছা, গ্লোবাল ভিলেজের মূল বিষয়টা হচ্ছে কি? কানেক্টিভিটি। মনে রাখবা, ইন্টারনেট কানেক্টিভিটি। ওকে, তো এখন এর মধ্যে আনকমন একটা কোশ্চিন নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি, সেটা হচ্ছে এই লাস্টের এই কোশ্চিনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন। আমি আবারও বলতেছি, কেন বলতেছি দেখো, এই প্রশ্নটা এজ ইউজুয়াল ভাবে কোনোবার আসে নাই। এবার তোমাদের আবারও বলছি যে তোমাদের আনকমন প্রশ্ন আসার সম্ভাবনা পসিবলি বেশি। ওকে, তো এখানে একটা প্রশ্ন দেখো যে গ্লোবাল ভিলেজ কি কি বিষয় ধারণার উপর প্রবক্তা বা উদ্ভাবক হিসাবে আখ্যায়িত করা হয়েছে? এই কথাটা মনে রাখবা, দ্য মিডিয়াম ইজ দি মেসেজ। এটা কিন্তু সহজে তুমি নতুন একদম নিউ টপিকস। ওকে, আবার গ্লোবাল ভিলেজের প্রবর্তক তো এটা তোমরা জানোই, কিন্তু এটাও মনে রাখবা দ্য মিডিয়াম ইজ দি মেসেজ, এই ধারণার উদ্ভাবক বা প্রবর্তককে? মার্শাল ম্যাকলুহান। ওকে না, তাহলে আমরা ইজিলি ভাবে গ্লোবাল ভিলেজের প্রবর্তকটা, আমরা গ্লোবাল ভিলেজ টোটালি ক্লিয়ার। ঠিক আছে, তো এরপর আমরা নিউ টপিকস হচ্ছে, পরবর্তী টপিকস নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। তুমি খুব ভালো করে জানো এই অধ্যায়ের কিছু প্রশ্ন কমন, ঘুরে ফিরে একই কোশ্চেন, এর বাইরে তোমাকে নতুন কোশ্চেন আসে না। ওকে, যদি নতুন কোশ্চেন যেগুলো আনকমন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব তোমাদের টাস্ক দেওয়ার। ওকে, তো এখন ভার্চুয়াল রিয়ালিটি, আসলে এই কথাটা তুমি সৃজনশীলে এমন ভাবে কোশ্চেন আসে,
অনেক স্টুডেন্ট হতে পারে না। আমি দুইটা কথা বলবো। এক হচ্ছে সিমুলেটেড পরিবেশ। কি পরিবেশ? সিমুলেটেড পরিবেশ, যেখানেই লেখা থাকবে তুমি চোখ কান বন্ধ করে সেটাকে ভার্চুয়াল রিয়েলিটি হিসেবে কাজ করবা। ওকে। আর ভার্চুয়াল রিয়েলিটি মেইন ইফেক্টরটা কি? 3D, এটা মনে রাখবা, ত্রিমাত্রিক ব্যবস্থা। কি ব্যবস্থা? ত্রিমাত্রিক ব্যবস্থা। এখন ভার্চুয়াল রিয়েলিটি সংজ্ঞাটা কিভাবে মনে রাখবা? দেখো তো, আমি আবার বলছি, একটু ভেঙে পড়ো। ভার্চুয়াল মানে কি? কাল্পনিক। রিয়েলিটি মানে কি? বাস্তবতা। তাহলে ভার্চুয়াল রিয়েলিটির অর্থটা কি দাঁড়ায়? কাল্পনিক বাস্তবতা। তো তুমি পড়তেছো কি আইসিটি? তো আইসিটি মানেই তো প্রযুক্তি। তাহলে ভার্চুয়াল রিয়েলিটিটা ডিপেন্ড করছে কিসের উপরে? প্রযুক্তির উপরে। তুমি এই কোশ্চিনটার অ্যান্সার এইভাবে দাও যে ভার্চুয়াল রিয়েলিটি হলো একটি প্রযুক্তি নির্ভর পরিবেশ। কি নির্ভর পরিবেশ? প্রযুক্তি নির্ভর পরিবেশ, যেখানে যেখানে কিসের মাধ্যমে? প্রযুক্তির মাধ্যমে তুমি কল্পনার জগৎটা, কিসের জগৎ? কল্পনার জগৎটাকে বাস্তবে তুমি মনে করতে পারো। ওকে না? তো এই কথাটা আমরা একটু যদি সাজিয়ে লেখো তাহলে এভাবে লিখবা, প্রকৃত অর্থে বাস্তব না কিন্তু বাস্তবে চেতনা উদ্বেগকারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে আমরা ভার্চুয়াল রিয়েলিটি বলে। ওকে। তো এখন ভার্চুয়াল রিয়েলিটির কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আসে, তার মধ্যে আমি ক্লু দিয়ে দিয়েছি, এই 3টা অপশন দিয়ে দিয়েছি। এক হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হয় ছবি ত্রিমাত্রিক, আই মিন 3D, যেটাকে ইংলিশে বললাম। ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হয় HDM, এখানে পূর্ণরূপ আসে। HDM এর পূর্ণরূপটা কি? HDM এর পূর্ণরূপ হচ্ছে হেড মাউন্টেড ডিসপ্লে। ওকে। অর্থাৎ বিশেষভাবে তৈরি চশমা বা হেলমেট। ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারের প্রয়োগ ক্ষেত্র কোথায় কোথায় তুমি ব্যবহার করো? এখন আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি কি ভার্চুয়ালি ভাবে, ঠিক আছে? তার মানে এটা কোথায় কোথায় ইউজ হয়? তুমি হচ্ছে চিকিৎসা, বিনোদন ক্ষেত্রে, যানবাহন চালানো, প্রশিক্ষণ। এখন বর্তমান দেখো দেশের বাইরেতে সবকিছু, ডাইভিং স্কিলটা কিন্তু ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে হয়। ঠিক আছে? তুমি ডাইভিং শিখতে পারো। তুমি এই যে বর্তমান অনেক ক্ষয়ক্ষতি, যারা পাইলট, যারা এগুলো ডাইভিং শিখে, অফলাইনে শেখার থেকে তুমি যদি ভার্চুয়ালি শিখো তাহলে রিস্কটা কম। ঠিক আছে? ওকে। তাহলে ভার্চুয়াল রিয়েলিটি এটা অনেক বোর্ডে আসছে, এটা তুমি দেখছো। ঠিক আছে? এটাও একটু মাথায় নোট দিবা, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে? ওকে। তো এখন নেক্সট টপিকস হচ্ছে আমাদের, আমরা আসবো রোবোটিক্স। এখান থেকে খুব ক্রিটিক্যাল কিছু প্রশ্ন আছে, আমি একটু নোট করে দিচ্ছি। হ্যাঁ, আগে একটু এর যাত্রাটা একটু মনে রাখবা। রোবোটিক্স, তোমরা একটু মনে রাখবা, রোবোটিক্স মানে রোবট সম্পর্কিত জ্ঞান। রোবট সম্পর্কিত জ্ঞানকে রোবোটিক্স বলে। ওকেটা, এই রোবোটিক্স মেন কথা কি? রোবট সম্পর্কিত জ্ঞান। তুমি এটা বুঝতে পারছো? রোবট শব্দের অর্থটা কি কেউ জানা আছে তোমাদের? রোবট শব্দের অর্থ হচ্ছে শ্রমিক বা দাস। শ্রমিক বা দাস, মনে থাকবে। রোবট শব্দের অর্থ শ্রমিক বা দাস। এই রোবট শব্দ একটা স্লাভিক শব্দ। কি শব্দ? স্লাভিক। স্লাভিক, যেমন গ্রিক শব্দ, তুর্কি, তেমনি স্লাভিক এক জাতীয় শব্দ। স্লাভিক শব্দ রোবোটা থেকে আসছে। কই থেকে আসছে? রোবোটা থেকে আসছে। কই থেকে আসছে? রোবোটা থেকে আসছে, মনে থাকবে। তাহলে রোবোটিক্স কাকে বলে? রোবট সম্পর্কিত জ্ঞানকে রোবোটিক্স বলে। আর রোবট শব্দের অর্থ কি? শ্রমিক বা দাস। আর রোবট কোন জাতীয় শব্দ থেকে এসেছে? স্লাভিক শব্দ রোবোটা থেকে আসছে। আচ্ছা বলো তো, রোবট কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে পারে? রোবট, এই প্রশ্নটা খুবই আসে, রোবট 360 ডিগ্রি অ্যাঙ্গেলে স্বয়ংক্রিয়ভাবে চলতে পারে। ওকে। তো এখানে আমরা জানি, এখানে সুন্দরভাবে আমি অর্থ দিয়ে দিছি। ঠিক আছে? রোবট, যেখানে মানুষ যাতায়াত করতে পারে না সেখানে রোবোটিক্সের ব্যবহার খুবই অসীম। ঠিক আছে? তো এই রোবটের ক্ষেত্রে আরেকটা একটু প্রশ্ন আছে, আরেকটা একটু কিছু আনকমন কিছু টপিকস আছে, আমি একটু নোট দিচ্ছি। সেটা হচ্ছে রোবটের একটা মুভেবল বডি আছে। হ্যাঁ, মুভেবল, একটা মুভ করার জন্য আমরা যেমন গলা এই যে মুভ করতেছি, তেমনি রোবটের এই যে নড়াচড়ার কাজে একটা ছোট্ট ডিসি মোটর ইউজ করা হয়। তো ওই ডিসি মোটরের নাম হচ্ছে অ্যাকচুয়েটর। অ্যাকচুয়েটর, এটা রোবটের নড়াচড়ার কাজে ব্যবহার করে। তোমরা বাসায় নিশ্চয়ই টেবিল ফ্যান আছে, টেবিল ফ্যানের একটা ছোট টেবিল ফ্যানে দেখবা উপরের একটা অপশন তুলে দিলে অটোমেটিকলি স্বয়ংক্রিয়ভাবে ঘোরে। তারপর ওটা একটা ছোট ডিসি মোটর বলতে পারো। তো এই অ্যাকচুয়েটর থেকে একটা প্রশ্ন আসে যে এটা কি? এটা মূলত এর কাজ কি? ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে রূপান্তর করে। এটা একটু নোট করে নিও, ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে, এনার্জিতে রূপান্তর করে। এখান থেকে 1 মার্কের প্রশ্ন তুমি পাবা। ওকে না? আচ্ছা, এরপরে আমরা নেক্সট টপিকস আসি, সেটা হচ্ছে আমরা তাহলে রোবোটিক্স গেল। এরপরে আমাদের নেক্সট টপিক ক্রায়োসার্জারি। ওকে। তো ক্রায়োসার্জারি আসলে তুমি দেখছো ঘুরে ফিরে অনেকবার প্রশ্ন আসে, এটা যে কতবার, প্রত্যেকবারই ঘুরে ফিরে এই প্রশ্নগুলো আসে। তো ক্রায়োসার্জারিকে আমি আগে বেসিকটা আগে কমপ্লিট করি। হ্যাঁ,
তো বেসিক যদি কমপ্লিট করি তাহলে প্রথমে আমি এই ক্রায়ো সার্জারিকে ব্রেক করব। কি করব? ব্রেক করব। তো ক্রায়ো সার্জারিকে যদি ব্রেক করি তাহলে বলো তো তোমরা, ক্রায়ো শব্দের অর্থ কি? ক্রায়ো শব্দের অর্থ হচ্ছে বরফের ন্যায় ঠান্ডা। বরফের ন্যায় ঠান্ডা। বরফের ন্যায় ঠান্ডা। আর সার্জারি শব্দের অর্থ কি? সার্জারি শব্দের অর্থ হচ্ছে হাতের কাজ। এই কথাটা আগে মনে রেখো। তাহলে বরফের ন্যায় হাতের কাছে। তো তোমরা ক্রায়ো সার্জারি নিয়ে অনেক আসলে মনে থাকে না স্যার, আমরা সংজ্ঞা বলি মনে থাকে। তুমি না বুঝলে সংখ্যা মনে থাকবে কি করে? তুমি প্র্যাকটিক্যাল একটা ফিল না করলে মনে থাকবে? সম্ভব না। তুমি একটাবার ভাবো যে বর্তমান আমরা এই যে মনে করো আমার হাত কেটে গেছে, তো আমি কি করি? ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার কি করে? সেলাই করে। এটাকে আমরা কি বলি? এটাকে সার্জারি বলে। এটা তো বুঝছো, সার্জারি তো বুঝছো। আমরা হাসপাতালে গেলেই সার্জারি করে, সবকিছু যা কিছু করে, অপারেশন করাগুলোই সার্জারি। তো এখন বিষয়টা হচ্ছে সার্জারি। তুমি রেডিওথেরাপি নাম শুনছো? কেমোথেরাপি। তো রেডিওথেরাপিটা কি? একটা লেজার, তেজস্ক্রিয় রশ্মি। কেমোথেরাপিটা কি? কেমোথেরাপি ক্যান্সার পেশেন্টদের দেওয়া হয়, এটা তোমরা জানো। হায়ার একটা অ্যান্টিবায়োটিক ডোজ। তো হায়ার অ্যান্টিবায়োটিক ডোজ কি? রোগীর দেহে স্যালাইনের মাধ্যমে লিকুইড ভাবে প্রবেশ করানো হয়। এতে কি হয়? রোগীর তাৎক্ষণিক কোনো পেরেশান হয় না, প্রতিক্রিয়া দেখা যায় না, কিন্তু পরবর্তীতে যেমন আমরা নর্মাল অ্যান্টিবায়োটিক খেলে অনেক অসুস্থ হয়ে যায়, তার মানে হায়ার অ্যান্টিবায়োটিক খেলে কি হবে? মাথার চুল পড়ে যায়, তারপর অনেক গায়ের ভিতর অনেক জ্বালা পোড়া করে, অনেক কষ্ট হয়। তেমনি এরকম একটা প্রসেস হচ্ছে আর একটা চিকিৎসা পদ্ধতির নাম ক্রায়ো সার্জারি। এটাতে রোগীর ধকল পোহাইতে হয় না। এটা কেমন একটা প্রসেস? ক্রায়ো সার্জারি হচ্ছে যেমন মনে করো আমার হাতে কলম দেখতেছো, এরকম একটা সূচ, এরকম এরকম ক্রায়ো সার্জারি যে মেশিনটা ইউজ করা হয়, এই মেশিনটার নাম হচ্ছে ক্রায়োগান। কি গান? ক্রায়োগান। ক্রায়োগানে একটা সূচ ইউজ করা হয়, এই সূচের নাম হচ্ছে ক্রায়োপ্রব। কি প্রব? ক্রায়োপ্রব। এই সূচের সাহায্যে মনে করো তোমার একটা জায়গায় টিউমার হয়েছে, এই টিউমারটাকে সূচের সাহায্যে তোমাকে কি করা হয়? যে গ্যাসগুলো ইউজ করা হয়, ক্রায়ো সার্জারিতে যে গ্যাসগুলো ইউজ করা হয় সেগুলোকে আবার বলা হয় ক্রায়োজেনিক এজেন্ট। তো এই জিনিসটা আসলে যদি আমি আসল সংজ্ঞাটা ক্লিয়ার করি তাহলে আর একটু ক্লিয়ার হবে। দেখো তাহলে ক্রায়ো সার্জারি আমি প্রথম বললাম বরফের ন্যায় ঠান্ডা। সার্জারি মানে হাতের কাজ। তার মানে অতি নিম্ন তাপমাত্রায় রোগাক্রান্ত কোষকে ধ্বংস করার নাম ক্রায়ো সার্জারি। আগে এটা ক্লিয়ার করো। অতি নিম্ন তাপমাত্রায় রোগাক্রান্ত কোষকে ধ্বংস করার নাম ক্রায়ো সার্জারি। তো এই ক্রায়ো সার্জারি ক্রায়োগানের সাহায্যে, ক্রায়োপ্রব সূচের সাহায্যে বিভিন্ন ধরনের গ্যাস ইউজ করে, তরল নাইট্রোজেন, আর্গন, এগুলো ইউজ করা হয়। এগুলো ইউজ করে কি করা হয় বলতো? ওই মার্কিং প্লেসে প্রবেশ করানো হয়। ইভেন এটা সংগঠিত হয়, তোমরা অবাক হবা, -41°C থেকে -196°C তাপমাত্রার ওই গ্যাসটা থাকে। ওকে, তারপর এটা ঢোকানোর পরে আবার তুমি কি তাপমাত্রা বাড়ানোর জন্য হিলিয়াম গ্যাস ব্যবহার করা হয়। হিলিয়াম গ্যাস ব্যবহার করে রোগাক্রান্ত কোষকে ধ্বংস করে দেওয়া হয়। তো এই একটা প্রসেস। তো ক্রায়ো সার্জারি এমন একটা চিকিৎসা যা অত্যাধিক তাপমাত্রা প্রয়োগ করে তখন অস্বাভাবিক অ্যাবনর্মাল বা রোগাক্রান্ত টিস্যুগুলো ধ্বংস করা হয়। আচ্ছা, এখানে আমি যেগুলো যা যা বললাম এগুলো ইউজ করা হয় তোমার হচ্ছে ক্রায়োজেনিক এজেন্ট। এখানে কি কি গ্যাস ব্যবহার করা হয়? এই যে এই গ্যাসগুলো মনে রাখবো, তরল নাইট্রোজেন, এছাড়াও ক্রায়োজেনিক এজেন্ট হিসাবে কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, আর্গন, ইথাইল, ইথাইন ক্লোরাইড ইত্যাদি ব্যবহার করা হয়। আরেকটা কথা মনে রাখবা, তাপমাত্রা বাড়ানোর জন্য, কি বাড়ানোর জন্য? তাপমাত্রা বাড়ানোর জন্য কি গ্যাস ইউজ করা হয়? হিলিয়াম। তাপমাত্রা বাড়ানোর জন্য আমরা কি গ্যাস ইউজ করি? হিলিয়াম। হিলিয়াম গ্যাস ইউজ করা হয়, মনে থাকবে? হিলিয়াম। ওকে, ডান। আচ্ছা, এবার আসো। এইবার প্রশ্ন হচ্ছে ক্রায়ো সার্জারির মাধ্যমে আমরা কি কি চিকিৎসা করতে পারি। ক্রায়ো সার্জারির লিভার ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, ল্যাং ক্যান্সার সহ সকল অনেক ধরনের ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়। ওকে, নিউরো সার্জারি ও টিউমার চিকিৎসায় ক্রায়োথেরাপি পদ্ধতি বিশেষভাবে কার্যকর। ওকে, থ্যাংক ইউ। তাহলে এই টপিকসটা একটু ভালোভাবে মাথায় নিবা। ক্রায়ো সার্জারি দেখবা উদ্দীপকে ঘুরে ফিরে আসেই। ওকে, এরপরে এরপরের টপিকসটা আমরা একটু দেখবো। এরপরের টপিকসটা হচ্ছে ই কমার্স। ই কমার্স, ই কমার্স বর্তমান কি আমরা বর্তমান ফেসবুকে ঢুকলেই তো আমরা ই কমার্সের সম্মুখীন হই। বিজ্ঞাপন বিজ্ঞাপন, তাই না? তো ই কমার্স আসলে একটা কি? ইলেকট্রনিক কমার্স। ইলেকট্রনিক কমার্সটা কি? অনলাইনে কেনা বেচা, ক্রয় বিক্রয় করাটাকে আমরা কি বলবো? ই কমার্স। তো ই কমার্সের যদি তুমি একটু পিওর বর্তমান আধুনিক একটা ব্যবসা পদ্ধতি হচ্ছে ই কমার্স। তো এখন আমি শর্টকাটে একটু বলবো, সেটা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন করাকে ই কমার্স বলে। ই কমার্সের অন্তর্ভুক্ত হলো মার্কেটিং, বিপণন, সেল। পরীক্ষা হলে এই প্রশ্নটা দেখবা মাঝে মাঝে, এই প্রশ্নটা তুমি মাঝে মাঝেই পাবা
সেটা হচ্ছে কি, এই যে মার্কেটিং, বিপণন, সেল বা বিক্রয়, ডেলিভারি, সরবরাহ, ব্যবসা সংস্থা লেনদেন করা হয় ই কমার্সের সাহায্যে। আমি নোট করে দিয়েছি। ওকে, এখন এই ই কমার্স মূলত 4 ধরনের হয়। কয় ধরনের হয় এটা কিন্তু বইয়ে তোমার নাই, তারপরেও তোমাকে একটু শিখতে হবে। কয় ধরনের? 4 ধরনের। একটা হচ্ছে বি টু বি, বি টু সি, সি টু বি অ্যান্ড সি টু সি। টপিক্সটা তোমাদের বইয়ে নাই, তারপরেও তোমাদের অনেক কিছু বুঝতে হবে, কারণ এগুলো আমরা জানতে হবে, অনেক কিছু জানার আছে। তোমরা যারা ভবিষ্যতে ফ্রিল্যান্সার, আউটসোর্সিং করবে, অবশ্যই তোমাদের তো এগুলো জানা উচিত যে তুমি কোন অপশনটা চুজ করতেছো। তুমি যখন বলছো বি টু বি, বিজনেস টু বিজনেস, এর মানে কি ব্যবসা টু ব্যবসা। তো ব্যবসা টু ব্যবসা, যেমন মনে করো দারাজ। দারাজ কি একটা তোমার বিজনেস, একটা সেক্টর, অনলাইন সেক্টর। তো দারাজ আর একটা বিজনেস সেক্টর থেকে কি কিনে না, সে পাইকারি আরেক জায়গা থেকে কিনে নিয়ে আসে না। তো এক পাইকারি বিজনেসম্যান আর এক পাইকারির সাথে বিজনেস করতেছে, তাহলে বিজনেস থেকে বিজনেস হলে এটাকে আমরা বলবো বিটুবি। এখন আমরা দারাজ থেকে অনলাইন একটা প্রোডাক্ট কিনি, আমি কি কনজিউমার, আমি ভোক্তা। তার মানে আমি যদি অনলাইন একটা প্রোডাক্ট কিনি তাহলে সেটা কি হবে, আমি কনজিউমার। কিন্তু আমি কার সাথে সম্পর্ক করতেছি? বিজনেস সাথে, ব্যবসায়ীর সাথে। তাহলে এটাকে আমরা বলবো ব্যবসা টু আবার কনজিউমার টু বিজনেস। এখানে উল্টা ধরো, কনজিউমার স্যার কেমনে ভোক্তা থেকে বিজনেস হয়? মনে করো আমার রুমে অনেক কিছু জিনিস আছে, এগুলো আমি একবারে সেল দেবো পাইকারির কাছে, ক্রয়বিক্রয়.com-এ। তখন কি, সে তো একটা প্রফেশনাল বিজনেস, তার কাছে আমি যখন সেল দেবো, এই ধরনের সম্পর্ক হচ্ছে কনজিউমার টু কনজিউমার। আবার সি টু সি মানে কি? সি টু সি মানে কি বলতো? ভোক্তা থেকে ভোক্তা, ভোক্তা থেকে ভোক্তা। তো ভোক্তা থেকে ভোক্তা কেমন বিষয়টা? ভোক্তা থেকে ভোক্তা, দেখো আমার একটা মোবাইল ফোন, আমি অনলাইনে বিজ্ঞাপন দিলাম যে আমার মোবাইল ফোনটা বিক্রি করবো। তাহলে তোমাদের মধ্যে কেউ একজন কি করলো, অনলাইনে এই মোবাইল ফোনটা কিনলো। তার মানে কি, তুমিও কনজিউমার, আমিও কনজিউমার। কিন্তু আমাদের ভিতর যে অনলাইনে এই যে কেনা বেচা হলো, এটাকে আমরা বলবো কনজিউমার টু কনজিউমার। ওকে ডান, ঠিক আছে। তো এখন যাই হোক, এই টপিকসটা ভেরি ইম্পর্টেন্ট, ক্লিয়ার করবা ইনশাল্লাহ। ঠিক আছে, ভালোভাবে ক্লিয়ার করবা। প্রত্যেকটা টপিকস আমি পিডিএফ দিয়ে দিচ্ছি, ডোন্ট ওয়ারি। ওকে, এইবার আসো, আমাদের লাস্ট টপিকস হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওকে, আমাদের লাস্ট টপিক কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। বর্তমান কি, আমরা এআই এর যুগ, তাই না? এআই মানে কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আসলে এআই কই থেকে আসছে? আমাদের হিউম্যান থেকে। আমাদের মানুষের চিন্তা ভাবনাগুলোকে মেশিন ভাষায় রূপদান করাটাই হচ্ছে কি এআই। তো এআই এর আমরা সংজ্ঞাটা এভাবে দেব, মানুষের চিন্তা ভাবনা অথবা বুদ্ধিমত্তা পদ্ধতিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর যন্ত্র বা কম্পিউটারের মাধ্যমে বাস্তবায়ন করা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এখানে যে প্রশ্নগুলো আসে, আর এআইতে আমরা কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি? তোমরা অবশ্যই নিশ্চয়ই কোনো না কোনো পরীক্ষা দিয়েছো, এর মধ্যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ দেখবা পরীক্ষা হলে প্রশ্ন আসছে। তো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করার জন্য আমরা এলআইএসপি, সিএলআইএসপি, পোলক, তারপর সি, সি প্লাস প্লাস, জাভা, মতলব, পাইথন, এসএইচআরডিএলইউ, এইসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি। তো যাই হোক, আজকের মতো তোমাদের আজকের দায়িত্ব কি, আমি একটা কথা বলি, লাস্ট 2 মিনিট। দেখো, বেশি পড়া না বুঝে পড়ার দরকার নাই, তুমি বুঝো, লেকচারটা শোনো ঠান্ডা মাথায়, তুমি বুঝে এই সংজ্ঞাটা একবার নোট দাও, তোমার পড়া শেষ। তুমি বুঝে বারবার, বেশি না 2-3 বার রিডিং দাও। আজকের যে পিডিএফ ফাইলের এই সংজ্ঞাগুলো আমি দিয়ে দেবো। আর আমি তো অনলাইন ক্লাসে অনেকগুলো নোট, সাইড নোট করে দিলাম। এই পিডিএফটা তুমি ভালোভাবে কমপ্লিট করো। পিডিএফ যদি অনলাইনে, আমি সবাই যারা জয়েন ভিডিওটা দেখবা, আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপে নোট দিবা, আমাদের প্রতিনিধি তোমাকে প্রত্যেকে পিডিএফ দিয়ে দিবে, টেনশন করার দরকার নেই। ঠিক আছে? তো ঠিক আছে, আজকের মতো এখানেই। সবাই ভালো করে পড়ো, কালকে ইনশাল্লাহ বাকি যতটুকু আছে এই অধ্যায় শেষ করে দেবো। আমি প্রথমে বলছি যে বেসিক ইজি টপিকস নিয়ে আমি নেই, যত কঠিন টপিকস আছে আমি আছি। 3.1, যেহেতু আমরা একটা স্টেপ আছে, সব প্রত্যেকটা টপিক্সের স্টেপ আছে। আমরা প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় শেষ করি, দ্রুত শেষ করি। 3.1 এখান থেকে হবে খেলা শুরু। ওকে, সবাইকে বেস্ট অফ লাক, ভালো করে পড়াশোনা করো, প্রিপারেশন করো। যে কোনো কোশ্চিন আমাকে কমেন্টে জানাবা, ইনশাল্লাহ আমি চেষ্টা করব। যেগুলি যদি আমি চেষ্টা করি রেকর্ডিং ক্লাসে না ঠিক করার, আমি লাইভ ক্লাসে ওকে করে দেবো। ওকে, সবাই আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক।